নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি একজন পালমোনোলজিস্ট। যে রোগটা নিয়ে আলোচনা করা ভীষণ জরুরি মনে হয়, বাঙালি কেন, যে কোনো মানুষ মাত্রই আমরা দেখেছি লাংসের ক্যান্সার শুনলেই খুব ভয় পেয়ে যায়। আমি তাদেরকে একটা কথাই বলি যে আমি আরেকটা রোগ আপনাকে দেখিয়ে দেবো, যেটা দেখার পর বোধহয় আপনার ক্যান্সার সম্পর্কে ভয় চলে যাবে। এই রোগটার নাম হচ্ছে ILD, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। সহজ কথায় বলি কি হয়, লাংসের যে ইউনিটগুলো থাকে তাকে বলা হয় অ্যালভিওলাই। আর এই অ্যালভিওলাইয়ের গা দিয়ে রক্তনালী যায়। এই রক্তনালীর মধ্যে দিয়ে অক্সিজেন আসে, সেই অক্সিজেন অ্যালভিওলাইতে ট্রান্সফার হয়, অ্যালভিওলাই থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তের মাধ্যমে গিয়ে সে রক্ত দিয়ে আবার বেরিয়ে যায়। এটা হচ্ছে বেসিক আপনার লাংসের মধ্যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানের একটা পদ্ধতি। এখন এই অ্যালভিওলাইয়ের দেওয়াল আর রক্তনালী এর মাঝে একটা সিমেন্টিং মেটেরিয়াল থাকে। যেরকম আপনার বাড়িতে টাইলস লাগানোর সময় দেওয়ালে একটা সিমেন্টিং মেটেরিয়াল দেয়, ঠিক সেরকম এই সিমেন্টিং মেটেরিয়ালটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াম। আর এই ইন্টারস্টিশিয়াম যদি শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, নষ্ট হয়ে যেতে থাকে, তার বহু কারণ আছে। সেই কারণগুলো নিয়ে আমি একটু পরে বলবো। তাকে এই শুকিয়ে যাওয়ার রোগটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ। এটাকে অনেকভাবে ভাগ করা যায়। তার মধ্যে একটা প্রধান এবং সবচেয়ে ক্ষতিকারক একটা রোগের নাম হচ্ছে IPF, যার ফুল ফর্ম হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। ম্যাক্সিমাম টাইমে এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কেউ বলেন স্মোকিং থেকে হয়েছে, কেউ বলেন যে গ্যাস্ট্রিক রিফ্লাক্স থেকে অর্থাৎ অ্যাসিড রিফ্লাক্স থেকে হয়েছে, বাট এক্স্যাক্টলি IPF এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এছাড়াও অনেক কারণ আছে, অনেকগুলো রোগ আছে যেগুলো কারণ খুঁজে পাওয়া যায়। যেমন ধরুন স্মোকিং থেকে হতে পারে, গাঁটে ব্যথাজনিত কিছু রোগ থেকে হতে পারে, সার্কয়েডোসিস বলে একটা রোগ হয়, সেখানে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা সেটা শরীরের এগেনস্টে কাজ করে বলে এই ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়। এরকম কিছু ভ্যারাইটি আছে যেখানে কারণ খুঁজে পাওয়া যায়, বাট IPF এর মতো কিছু ভ্যারাইটি আছে যেখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করে? মেন প্রবলেম হচ্ছে শ্বাসকষ্ট এবং শুকনো কাশি। বেসিক্যালি এই নিয়ে প্রেজেন্ট করে এবং খুব খুব শর্ট ডিউরেশন হিস্ট্রি। পেশেন্ট হয়তো এসে বলবে 6 মাস বা 8 মাসের হিস্ট্রি বা ম্যাক্সিমাম 1-1.5 বছরের হিস্ট্রি। হঠাৎ করেই শ্বাসকষ্ট প্রোগ্রেসিভলি বাড়তে থাকছে। এটা এমন একটা রোগ যেটা নিয়ে পেশেন্টদের প্রচুর কোয়ারি থাকে। এবং আমি একটা কথাই বলি, ধরুন একটা ট্রেনকে যদি আমি পেছন থেকে দড়ি দিয়ে টানি, আমার গায়ে খুব ক্ষমতা হলে আমি সেটাকে টেনে টুনে না হয় একটা গরুর গাড়ি স্পিডে আনতে পারবো, কিন্তু কোনোদিন থামাতে পারবো না। IPFO বা ILD জাতীয় রোগগুলোও সেরকম। আপনি ওষুধপত্র দিলে এর যে রেট অফ প্রোগ্রেশন সেটাকে হল্ট করানো যায়, কিন্তু রোগটাকে কোনোদিন রিভার্সেবল করা যায় না। ইটস অ্যান ইররিভার্সেবল ডিজিজ। শুকনো কাশি, শ্বাসকষ্ট এর প্রধান লক্ষণ, প্রধান সিমটম। এটা যখন হয়, এরকম নিয়ে যদি পেশেন্ট আসে আমাদের কাছে, আমরা ইউজুয়ালি যেটা করি সেটা হচ্ছে যে একটা লাং ফাংশন টেস্ট করাই। তাতে লাং ফাংশন টেস্টের মাধ্যমে আমরা কিছুটা আন্দাজ পাই যে এই পেশেন্টের কী ধরনের লাং প্রবলেম হতে পারে। বাট যেটা মেন ডায়াগনস্টিক কর্নারস্টোন যাকে বলা হয় বা গোল্ড স্ট্যান্ডার্ড অফ ডায়াগনোসিস যাকে বলা হয়, সেটা হচ্ছে কিন্তু একটা HRCT স্ক্যান অফ থোরাক্স বলা হয়। এই HRCT স্ক্যান অফ থোরাক্সের বিভিন্ন রকম মেজারমেন্ট পদ্ধতি আছে এবং সেটা দেখে আমরা ডায়াগনোসিস করি যে কী ধরনের ILD হচ্ছে, অর্থাৎ ওয়েদার ইট ইস IPF অর নন IPF, সেটা কী ধরনের কী হচ্ছে সেটা বোঝা যায়। এটা গেল ILDর বেসিক ডায়াগনস্টিক পার্ট। এর সাথে যদি মনে হয় যে গাঁটে ব্যথাজনিত ILD হচ্ছে, তাহলে কিছু ব্লাড টেস্ট করাতে হয়। অনেক সময় এর ট্রিটমেন্টের আগে শরীরে ইনফেকশন আছে কিনা সেটা জানার জন্য ব্লাড টেস্ট করতে হয়। এবং কদাচিৎ, আজকের ডেটে সিটি স্ক্যান যে জায়গায় দাঁড়িয়ে আছে, কদাচিৎ এই রোগটার জন্য লাং বায়োপসিও করতে হয়। তো আমি সেই ব্যাপারগুলোতে ডিটেলে আসছি না, বাট পেশেন্টদের জন্য যেটা দরকার, জানা দরকার, এই রোগটার কিন্তু একটা প্রধান ট্রিটমেন্টের মধ্যে পড়ে, সেটা হচ্ছে স্টেরয়েড। এখানে অনেক ক্ষেত্রে স্টেরয়েড দিতে হয় এবং স্টেরয়েডের নাম শুনলেই আপনারা যেটা আঁতকে ওঠেন, এরকম ভয় পাওয়ার কিছু নেই, কারণ স্টেরয়েড এখানে জীবনদায়ী। তার সাথে সাথে আমাদের কাছে গ্লোবালি সারা পৃথিবীতেই খুব অল্প সংখ্যক কিছু ওষুধ আছে যেগুলো এই ফাইব্রোসিস হয়ে যাওয়া অর্থাৎ শুকিয়ে যাওয়ার পদ্ধতিটাকে কিছুটা হলেও হল্ট করতে পারে, বা ধরুন হঠাৎ বাড়াবাড়ি হওয়াটাকে কিছুটা হলেও হল্ট করতে পারে। চিকিৎসা অ্যাকচুয়ালি সারা জীবন চলে, মৃত্যু অবধি চিকিৎসা চলে। সেই চিকিৎসার মধ্যে অক্সিজেনের দরকার পড়তে পারে অনেক সময়, সেই চিকিৎসার মধ্যে পালমোনারি রিহ্যাবিলিটেশনের দরকার পড়তে পারে, সেই চিকিৎসার মধ্যে ভ্যাকসিনেশনের দরকার হয়। এটা একটা এমন রোগ যেটা
মানুষকে, অর্থাৎ যে মানুষটি আইএলডিতে ভুগছেন তাকে বেশ কষ্ট দেয়। কেন বলেছিলাম প্রথমে যে এই রোগটা ক্যান্সারের থেকেও ভয়াবহ, কারণ পেশেন্ট অক্সিজেনের জন্য ছটফট করতে থাকে। এই রোগটাকে আমরা সবাই মিলে চেষ্টা করলে প্রতিহত করার মতো একটা অবস্থায় পৌঁছতে পারি, কারণ এর অ্যাওয়ারনেসটা আমাদের মধ্যে খুব কম, পেশেন্টদের মধ্যে। আপনাদের কাছে, আপনাদের রিলেটিভদের মধ্যে, নিজেদের মধ্যে যদি কোনো এরকম পেশেন্ট থাকে বা যদি কোনো এরকম সিমটোম্যাটিক পেশেন্ট থাকে, তাকে দয়া করে দেরি না করে কোনো একজন পালমোলজিস্টের কাছে নিয়ে যান। দরকার হলে একটা সিটি স্ক্যান করান এবং দেখুন এই জাতীয় কোনো রোগ ডেভেলপ করছে কিনা, কারণ এই রোগকে যত আর্লি ডেজে ধরা যাবে তত ভালোভাবে লাং ফাংশনকে আমরা কন্ট্রোল করতে পারবো এবং পেশেন্টের ফিউচার কোয়ালিটি অফ লাইফ তত ভালো হবে। সেজন্য আইএলডি এমন একটা রোগ যেটার ক্ষেত্রে সতর্কতা, যেটার ক্ষেত্রে কিছুটা হলেও নলেজ খুব ইম্পর্ট্যান্ট, এবং এক্ষেত্রে ডাক্তার এবং পেশেন্ট রিলেটিভ তিনজনের যোগাযোগটাও খুব জরুরি। নমস্কার।